এজন্য লেখকদের কারাগারে যাওয়া উচিত, অথবা এভাবে বলতে পারেন যারা কারাগারে যায় তাদের লেখক হওয়া উচিত। হাজারো মানুষ কারাগারে যায়, কিন্তু একজন লেখক কারাগারে গেলে একটি কারা সাহিত্য তৈরি হয়। এবং সেই যুগের সেই সময়ে লেডি ফেরাউনরা অথবা লেখক যাই বলি যুগের জালিম অত্যাচারী শাসকরা কিভাবে জুলুম অত্যাচার নির্যাতন চালিয়েছে, সেই সময়ের মাজলুমদের ভাবনাগুলো কি ছিল, চার দেয়ালের বন্দী জীবনে তারা কি ভেবেছে কি করেছে, সেই কথাটা বাইরের জগতের মানুষ তখনই জানতে পারে যখন একজন লেখক কারাগারে যায়। এই জন্য লেখকদের কারাগারে যাওয়া উচিত, অথবা এভাবে বলতে পারেন যারা কারাগারে যায় তাদের লেখক হওয়া উচিত। আমি কথাগুলি আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে বলছি যে আমি আমার মধ্যে এরকম একটা নিজের ব্যাপারে হুসনে জান আছে যে আমিও কিছু লেখালেখি করতে পারি। সেই জন্য আমি 2013 সালে যখন কারাগারে গেলাম, আমি 83 দিন কারাগারে ছিলাম, কিন্তু সেই 83 দিন কারাগারে থেকে আমি একটা বই লিখতে পেরেছি। কারাগার থেকে বলছি, যারা কারা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন, কারাগারে যান নাই অথচ কারাগারের ভিতরের চিত্র সম্পর্কে বুঝতে চান, এই আমার বইটা পড়ে আমি দেখেছি, আমি নিজেই পরবর্তীতে পড়ে দেখেছি যে কারাগারের ভিতরের চিত্রটা জীবন্ত ভাবে সেখানে ফুটে এসেছে। এবারও যে কারাগারে ছিলাম 3 বছর 15 দিন, এই 3 বছর 15 দিনের প্রতিটা দিন আমি লিখেছি। অনেক সীমাবদ্ধতা ছিল এবছর আমাদের, এবারের কারাগারে অনেক সমস্যা ছিল। দীর্ঘ 1-1.5 বছর পর্যন্ত তো আমরা কারাগারের ভিতর রিমান্ডের মতো ছিলাম, কঠিন নজরদারিতে আমাদেরকে রাখা হয়েছে। কিন্তু সেই সব নজরদারি সবকিছু ফাঁকি দিয়ে বাংলা লিখতে পারিনি, উর্দুতে লিখেছি। আমার কাছে প্রায় 1,500 পৃষ্ঠা সেই কারাগারের উর্দু পাণ্ডুলিপি সংরক্ষিত আছে। আমি আপনার কাছে দোয়া চাই সেটা যেন বাংলায় ভাষান্তরিত হয়ে সেটা যেন পাঠকের সামনে আসতে পারে। অন্তত সেই 3 বছরের আমাদের ভাবনাগুলো, সেই সময়ের ভাবনা, তাহলে আপনারা আমাদেরকে আমাদের কঠিন সময়ের ভাবনা এবং আমাদের সুসময়ের ভাবনা দিয়ে আমাদেরকে মূল্যায়ন করতে পারবেন যে আমরা কতটা সৎ এবং কতটা আমাদের মধ্যে অসততা আছে। কারণ আমি কঠিন সময় একরকম ভাবি, কঠিন সময়টা পাল্টে গেলে আমার ভাবনা যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে আমি মনে করি এটাও এক ধরনের নেফাক হয় কিনা সেটা চিন্তা করা যাবে, এবং তার আলোকে সেই মানদণ্ডে সেই আয়নায় আপনারা আমাদেরকে বিবেচনা করতে পারবেন। আমি আর কথা দীর্ঘায়িত করছি না, যে সংখ্যার কথা আরেকটা বলছি। আমি যেটা বললাম, আমার এই কথাটার অর্থ হলো এই যে আজকে এখানে নবীন লেখক যারা আছে তাদেরকে আমি উদ্বুদ্ধ করছি যে নিজেকে আপনার লেখক হিসেবে চিন্তা করেন, ভাবেন, প্রত্যেকে নিজেকে লেখক হিসেবে ভাববেন। এই ভাবনাটার একটা ভালো ফলাফল হলো যে আপনার প্রতিটা কাজের মাধ্যমে একটা লেখা জন্ম নিবে। আপনি রাস্তাঘাটে চলতে ফিরতে যে কোনো একটা স্বাভাবিক অস্বাভাবিক একটা পরিস্থিতির সম্মুখীন হবেন, সেখান থেকে একটা লেখা জন্ম নিবে, একটা সাহিত্য জন্ম নিবে, এবং এখান থেকে পরবর্তী মানুষজন তারা কিছু খোরাক পাবে, আপনার খোরাক পাবে ইনশাআল্লাহ। এই জন্য কোন লেখক সত্তা যেন এভাবে কোন পরিস্থিতির সম্মুখীন হয়ে সেটা যেন অকালে ঝরে না পড়ে, এর দায়িত্ব একজন লেখকের নিজেরও এবং পারিপার্শ্বিক যারা আছে আমাদের সকলের। একটা কথা বারবার এখানে এসেছে যেন আমরা লেখকদেরকে যে পৃষ্ঠপোষকতা যেন করা হয়, এটা অবশ্যই খুব জরুরি একটা বিষয়, প্রাতিষ্ঠানিক ভাবে খুব বেশি জরুরি। আমি সেই জায়গাটা থেকে আমি খুব একটা আশঙ্কার জায়গা দেখছি যে লেখকদেরকে যে বর্তমানে তাদের জীবন জীবিকার এবং জরুরি প্রয়োজনীয় উপকরণ, সেটা আজকে আমরা যাদের পৃষ্ঠপোষকতা করা উচিত ছিল বা দরকার, যার দায়িত্ব বর্তায়, তারা যথাযথভাবে সেই কাজটা না করতে পারায় অনেক লেখক লেখালেখি বাদ দিয়ে অন্যান্য অঙ্গনের দিকে তারা ছুটে বেড়াচ্ছে, যার দ্বারা আমাদের লেখালেখির জগৎটা সংকুচিত হয়ে আসার আশঙ্কা করছি আমি। অনেক সম্ভাবনাময় তরুণ লেখক এখন তারা বড় বড় ব্যবসায়ী, এটা আমাকে শঙ্কিত করে। তো এই জন্য এটা আমি তার দোষ বলবো না, এটা আমাদের এই সমাজে যারা আমরা দায়িত্বশীল, এটা আমাদের ব্যর্থতা। কাজেই বাংলাদেশ ইসলামী লেখক ফোরামকে আমি বলবো যে এই বিষয়ে লেখক ফোরাম এমন একটা পরিকল্পনার উদ্যোগ গ্রহণ করুক, এবং সেখানে অবশ্যই
আমাদেরকে যেই পর্যায়ে আমাদের অংশগ্রহণ প্রয়োজন মনে করবেন আপনারা, আমি এবং আমরা সেই জায়গা থেকে সেই পর্যায়ে অংশগ্রহণ করে আমাদের লেখকরা যেন খুব ভালোভাবে সম্মানজনক ভাবে তারা লেখক হিসেবেই তারা তাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারে, আমরা সেই কাজটা যেন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।